রুমার গল্পের আসরে তোমাকে স্বাগত জানাই। আজকের গল্প করুণা তোমার, লিখেছেন বাণী বসু। ঠাকুরমা ঝুলির ছোট রানী আছাড় খাইয়া পড়িলেন, তার মতোই দৃশ্যটা। পাপু মেঝের উপর শুয়ে পড়েছে, উপর পিঠটা নিথর, পিঠের তলায় দুদিকে দুটো ত্রিভুজ, একটু একটু উঠছে নামছে। ছোট চুল বব ছাড়ছিল, একটু বড় হয়ে গেছে, তাই আগাগুলো মেঝেতে লুটাচ্ছে। পাপুর বাবা ঘরে ঢুকেই অবাক। এ কি, পাপুর কি হলো? কোথাও কোনো জবাব নেই। পাপুর বাবার পুনরুক্তি, বলি হলোটা কি? পাপুর মা অর্থাৎ শ্রীলা উল বুনছিল। উলের থলি টেবিলের উপর থেকে রেখে গম্ভীরভাবে বলল, তুমি কি চা পান করবে? হতভম্ব সুরজিৎ অর্থাৎ শ্রীলার স্বামী ওরফে পাপুর বাবা বলল, চা তো আমি রোজই এ সময় পান করে থাকি। তা হঠাৎ প্রশ্ন? প্রশ্নের জবাব এড়াতেই প্রতি প্রশ্ন নাকি? বোঝো তো বেশ, বুদ্ধি ভালোই, আর একটু বাড়লে যেটা বুঝেছ সেটা মুখে বলে বোকা বুদ্ধির পরিচয় দিতে যেও না। বুদ্ধিও বুঝি, বোকাও বুঝি, তা বোকা বুদ্ধিটা কি? সুরজিৎ তরল গলায় প্রশ্ন করেছে, যদিও চোখ দুটো অনর পিঠটার উপরে স্থির। মেয়ে সুরজিতের প্রাণ। ঘরে ঢুকে পড়েছে পাপুর পিঠোপিঠি দাদা পিন্টু। বাবা জানো, আসলে না। পিছন থেকে তার মুখের ওপর হাত চাপা দিয়েছে শ্রীলা। চা খাওয়া শেষ, চায়ের সঙ্গে টা। পিন্টু খেলতে বেরিয়ে গেল। রান্নাঘরে চায়ের বাসন ঠুনঠুন করে ধুচ্ছে বোধহয় চুনি। শ্রীলা বলল, চুনি যা ঘুরে আয়, বেশি দেরি করবি না, ঠিক 1 ঘন্টার মধ্যে তোর আড্ডা শেষ হওয়া চাই। কাচের চুরির আওয়াজ, চুনি বেরিয়ে যাচ্ছে। অন্যদিন মুখে খই ফোটে। আজকে দিদির মেজাজ খারাপ, আবহাওয়া থমথমে। চুনি তাই চুপচাপ বেরিয়ে গেল। শ্রীলা বলল, মেয়েকে ভালো শিক্ষা দিচ্ছ না? যাব বাবা, আমি আবার কখন শিক্ষা দিলুম? ওসব তো তুমি আর তোমার কনভেন্টের মিশের এখতিয়ার। না, ইয়ার কি নয়। পুজোর কেনাকাটা করতে গিয়ে সেদিন পাপুর স্কাই ব্লু রঙের চাইনিজ সিল্কের চুড়িদার সেটটা যেটা কিনেছিল মনে আছে? সাদা সাসের মতো আছে। তোমরা যে কেনাকাটা করতে গিয়ে কি কেনো, কত কেনো, আর কত রকম কেনো। আচ্ছা আচ্ছা, হয়েছে, দয়া করে পুরোটা শোনো। চুনি সেটা দেখতে পেয়ে গেছে, ধরলো ওকেও পুজোয় ঠিক ওই রকমই কিনে দিতে হবে। ওর খুব পছন্দ, ঠিক ওই রং, ওই ডিজাইন। এইসব জিনিসে তো ডুপ্লিকেট হয় না, দামও অনেক। কিন্তু আজকে ঠিক ওই জিনিসটাই দোকানে ঝুলছে দেখে কি মনে হলো কিনে ফেললুম। মেয়েটা তো বরাবর পুরনো রংজলা জিনিস নিয়েই দুষ্ট আছে। বড় মুখ করে বলল, তা সেই থেকেই তোমার কন্যে অমন পিছন উল্টে শুয়ে আছে। কেন? সুরজিৎ অবাক হয়ে জিজ্ঞেস করল। কেন বুঝতে পারছো না? যাক, তোমার সম্পর্কে ভাবনা ছিল সেটা অন্তত ঘুচল। বুঝতে পারছো না? তোমার কন্যা চুনির সঙ্গে একরকম জিনিস পরবে না। ও, সে তো পাল্টে দিলেই হয়, চাইছে না যখন। বাহ, চমৎকার। মেয়ের জেদ বজায় থাকবে, হৃদয়বৃত্তি কোনোদিনও ডেভেলপ করবে না এমন করলে। দয়া করে একটু তলিয়ে বোঝবার চেষ্টা করো। সুরজিৎ একটা সিগারেট ধরিয়ে বলল, তাহলে একটু টাইম দাও, তলিয়ে বুঝি। শ্রীলা রাগ করে সামনে থেকে উঠে গেল। পাপুটার সঙ্গে চুনিটার যে কি রেশারেশি!
অনেক লোক বদলে বদলে অবশেষে এই মেয়েটাকে পেয়েছে সে। বছর 15-র মেয়ে, পাপুর থেকে সামান্য ছোটই। দেখতে তো ছোট্টখাট্ট, একটু খড়খড়ি, কিন্তু বেশ কাজের। অন্ততপক্ষে কথা বললে শোনে, বেশ চটপটে, মুখে হাসি লেগেই আছে, কথাও আছে সাতকাহন। একটু বড় হয়ে গেলেই এরা যেমনি শেয়ানা হয়ে যায় তেমনই হয় বদমাস। চুনি এসে শ্রীলার মনে শান্তি এনেছে। যেমন যেমন শেখায় তেমন তেমন করে ফেলে মেয়েটা, নিমেষে বুঝে যায়। ঘসর ঘসর বাটনা বাটছে, খচখচ আনাজ কুটছে, ফটাফট জামা কাপড় কেচে মেলছে। কিন্তু কি যে নজর মেয়েটার! পাপুর সঙ্গে সব কিছুতেই ওর পাল্লা দেওয়া চাই। নীলপালিশ, জরিওয়ালা জুতো, চকচকে ঝলমলে জামা, এইসব নিয়ে গোড়ায় গোড়ায় খুশি ছিল। কিন্তু এখন আর এইসব মনে ধরে না। পাপুর ফেলে দেওয়া প্রিটেড স্কার্ট, জাম্পার, দর্জি দিয়ে তৈরি করানো সালোয়ার কামিজ, এইসব মোটামুটি পায়ও। এইগুলো পরে পরে ওর রুচি ঘুরে যেতে শুরু করেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পাপুর হেয়ার ব্যান্ড মাথায় দিয়ে দেখছিল একদিন। পাপুর সেই থেকে ওর ওপরে রাগ। শ্রীলা পরদিনই ওকে একটা হেয়ার ব্যান্ড কিনে এনে দিয়েছে। কিন্তু ও ঠিকই বুঝেছে দিদির জিনিসটার মহিমা আলাদা। মুখ গোঁজ করে থাকে, কথায় কথায় পাপুর সঙ্গে ওর লেগে যায়। দুধে কেন সর রে? পাপু দুধে মুখ দিয়েই মুখ বিকৃত করে ফেলল। মা, তোমাকে কতবার বলেছি তুমি নিজে ছেঁকে দেবে, এরকম করলে আমি দুধ খাবো না। স্ত্রীলাও চেঁচালো, চুনি, দুধ ছাকিস নি? এত করে বলি যে দুধটা একটু। চুনির খ্যানখ্যানে সরু গলা শোনা যাবে। ছাঁকলুম তো, কতবার ছাঁকবো? আধ ঘন্টা আগে দুধ ঠিক করে রেখে এসেছি, আবার সর পড়লে কি করব? দুধ আর ছাঁকনি নিয়েই সারাদিন দাঁড়িয়ে থাকতে হয়। খড়খড়ি বলেই যাবে, বলেই যাবে। ও কিন্তু ঠিকই বলেছে পাপু, গরম দুধ আলগা লাগলে সর পড়বেই। যখন দেয় তখন খেয়ে নিলেই পারিস। ও যখন যা দেবে দয়া করে ওর হাত থেকে সব নিয়ে নিয়ে খেতে হবে নাকি তক্ষুনি তক্ষুনি? পাপু ভীষণ রেগে যায়। তুমি ওকে আশকারা দিয়ে এমনি করেছ। প্রায় কেঁদে ফেলে মেয়ে। আমার একটা কথা থাকবে না? নিজের পছন্দ মতো জিনিস কখনো পাবো না? খারাপ হলে বলতেও পাবো না? যাও, আমি খাবই না। সাধাসাথি করেও মেয়েকে আর খাওয়াতে পারে না শ্রীলা। মহা জ্বালা হয়েছে তার। কোন দিকে যাবে? পাপুর নালিশও ঠিক পাপুর দিক থেকে, আবার চুনির সাফাইও তো কতকটা ঠিকই। পাপু, পিন্টু কেউই খাবার দিলে সঙ্গে সঙ্গে উঠে এসে খায় না। ডেকে ডেকে মুখ ব্যথা হয়ে যায়। কাজের একটা শৃঙ্খলা আছে তো। সুরজিৎ ডাকল, পাপ্পু, আপ্পু, উঠে পড়ো। কাঁধটায় একটু ঝাঁকানি দিল মেয়ে। ওর গড়ন একটু দোহারা, সামান্য এদিক ওদিক হলেই মোটা হয়ে যাবার ধাত। বাবা আপ্পু বলে ডাকলে খেপে যায়। খুব একটা সত্যি সত্যি নয় অবশ্য। সুরজিৎ নিচু হয়ে চুলের ঝুঁটি ধরল। উঠে পড়। হঠাৎ একটা ঝটকা দিয়ে উঠে বসল পাপু। না বাবা, ইয়া কি নয়, মা কি বলতে চায়? একটা কাজের মেয়ে আর আমি এক মায়ের কাছে? আমাকে মা যা দেবে ওকেও ঠিক তাই দেবে? পুজোর সময় ও আর আমি একরকম পরে ঠাকুর দেখতে যাব? সুরজিৎ হেসে বলল, বলিস কি রে? একে তোর দাদা তোর ভাগে ভাগ বসিয়ে রেখেছে, আবার আরেক শঙ্করা। স্ত্রীলা বলল, তুমি চুপ করো তো, দাদা ভাগ বসিয়েছে আবার কি? ও কি একবারও বলেছে সে কথা? তুমি তো দেখছি আরও জটিলতা, আরও হিংসা হিংসি সৃষ্টি করছো। পাপু মুখ তুলে বলল, হ্যাঁ, আমি বাচ্চা কি না? বাবা বলল আর আমি অমনি দাদাকে হিংসা করতে শুরু করে দিলাম। সুরজিৎ বলল, আরে আমি তো তাই বলতে যাচ্ছিলাম,
হায়ার সেকেন্ডারি পাশ করতে চললি, তুই কি বাচ্চা? বেবি? বেবি হলে এগুলো মনে হতো না বাবা। মা লোকজন নিয়ে বড্ড বাড়াবাড়ি করে। মার সঙ্গে তো আর কিছু করবে না, তোমার সঙ্গেও না। মা মাথায় চাপাচ্ছে, আমাদের মাথায় উঠে নাচবে। তোমরা ফল ভোগ করবে না, বুঝবেও না। স্ত্রীলার ভীষণ রাগ হয়ে যায়, সেই সঙ্গে হতাশা। কাজের লোক তো দূরস্থান, অন্য কেউই যে কখনো ছেলেমেয়ের সমান হতে পারে না, তা কি করে ওকে বোঝাবে? সে বলল, একটা পোশাক তোমার মতো দিলেই বা? তোমার মনে হয় ও আর তুমি আমার কাছে এক? চমৎকার! তুমি অন্ধ মা, তুমি বুঝবে না। যেভাবে সবসময় ওর হয়ে ওকালতি করো, আমি হাল ছেড়ে দিচ্ছি। তোমাকে আমি আর বোঝাতে পারবো না। পিন্টু এসে ঠুকল, হাতে ঝুলছে ব্যাডমিন্টন র্যাকেট। বলল, এখনো তোমাদের সেই এক নীল জামা প্রসঙ্গ চলছে? আরে বাবা, এটা বুঝছিস না কেন? তোর মতো জামা পরলে কি চুনি তুই হয়ে যাবে? চুনি চুনিই থাকবি। সুরজিৎ যেন হালে পানি পেল, বলল, রাইট। দুজনে একরকম জামা পরে বেরোলেও কখনো দুজনকে একরকম দেখাবে না রে পাপু। পাপু গম্ভীর হয়ে বলল, ঠিক আছে। সপ্তমীর দিনে চুনি সেজেগুজে নীল রঙের চুড়িদার পরে এক গাল হেসে স্ত্রীলাকে প্রণাম করল। বলল, পাপু দিদি, তুমি এই জামাটা কবে পরবে? পিন্টু বলল, আরে এ চুনি, তুই তো শাঁকচুন্নি বন গিয়া রে। চুনি বেশ কথার পিঠে কথা শিখেছে, বলল, আমার শাঁকচুন্নি ভালো বাবা, কটা ভূত হয়ে কাজ নেই। পাপু নীল পোশাকটার কোনো দিনই পরল না, অথচ খুব পছন্দ করে নিজে উদ্যোগী হয়ে কিনেছিল জিনিসটা। জটিলতা এখানেই থেমে থাকল না। একদিন ওর বাতিল করে দেওয়া স্কার্ট ব্লাউজ পরে চুনি পিছন ফিরে কি করছিল ঘরে। সুরজিৎ তাকে পাপু বলে ডেকে ফেলে। সেই থেকে পাপু আরও গম্ভীর হয়ে গেছে। ইদানিং ওর পুরনো জামা কাপড়গুলো শিলার রদিশ পাচ্ছে না। নিজের মেয়ের বয়সী কাজের মেয়ে থাকলে জামা কাপড়ের খাতে খরচটা কমে। লোক রাখবার সময় এই হিসেবটাও মনে মনে করে নিতে হয়। জামা কাপড়ের খরচ কি কম? দিনকে দিন বেড়েই যাচ্ছে। একদিন পাপুর অনুপস্থিতিতে তার আলমারিটা ভালো করে খুঁজে দেখল, তাকের পেছনের দিকে পুরনো দেওয়ালে মোড়া বাতিল জামা কাপড় গুছানো রয়েছে। কাউকে দেবে না, না নিজেই কিছু ভেবে রেখে দিয়েছে। মেয়েকে হালকা গলায় জিজ্ঞেস করল, হ্যাঁ রে, তোর কালো স্কার্টটা তো আর পরিস না, কোথায় গেল রে? পাপু উদাস গলায় বলল, কি জানি। অথচ একটু আগেই স্ত্রীলা দেখেছে কালো স্কার্ট তোয়ালে মোড়া সযত্নে রাখা রয়েছে, নিজেই রেখে দিয়েছে। অথচ অনায়াসে বলে দিল, কি জানি। মেয়েকে কিছু বলতে আর সাহস পায় না স্ত্রীলা। আসল কথা ওগুলোও চুনিকে দিতে দেবে না। এইভাবে নীরবে ওগুলো সরিয়ে রেখে সে কথাই ও জানাতে চাইছে। এখন স্ত্রীলা কি করে? অগত্যার বছরখানেকের মধ্যে স্ত্রীলা চুনিকে শাড়ি ধরায়। পাপুকে পারবে না। পাপু এখনও অনেক বয়স পর্যন্ত অনেক রকম পোশাক পরবে। চুনি তো আরও খয়া চেহারার মেয়ে। স্বাস্থ্য অনেক ভালো হলেও পাপুর কাঠামো সে পাবে কোথায়? অনায়াসেই আরও কবছর চালিয়ে দিতে পারা যেত। চুনির খুব পছন্দ হচ্ছে না ব্যাপারটা, বোঝাই যাচ্ছে। ফ্রক স্কার্টে বয়সটা বেশ ঢেকে রাখা যায়। সব মেয়েই বাচ্চা থাকতে চায়। স্ত্রীলাদের ঘরের মেয়েও, চুনিদের ঘরের মেয়েও। স্ত্রীলা নিজের একটা লাল শাড়ি আছে, লাল রঙটা আজকাল আর পরছে না সে। শাড়িটা দিব্যি নতুন। চুনি, চুনি, দেখ দেখি এই শাড়িটা পছন্দ হয় কি না।
লাল টাঙ্গাইল শাড়ি জরিপার। এই অসম্ভব প্রাপ্তিতে খুশিতে ঝলমল করতে থাকে চুনি। এটা আমার মা? হ্যাঁ রে, তোর। বেশ লম্বা হয়ে গেছিস, শাড়ি ধরে ফেলেবার। চুনি আমতা আমতা করতে থাকে। মাঝে মাঝে পরবো মা, সবসময় পরলে কাজের অসুবিধে হবে না। যেগুলো আছে সেগুলো পরতে থাক, এরপর যখন দরকার হবে শাড়ি দেব। সিদ্ধান্ত নেবার গলায় শ্রীলা বলে। আরেকটা পরিত্যক্ত ছাপা শাড়ি এনে চুনিকে গছায়, সেই সঙ্গে আনুষঙ্গিক ব্লাউজ। ব্লাউজগুলো একটু ঢলঢল করে, ছুঁচ সুতো দিয়ে তাকে মেরে ছোট করে নেয় চুনি, কখনো শ্রীলা নিজেই করে দেয়। এইভাবে একরকম হঠাৎই চুনির ফ্রক স্কার্ট থেকে শাড়িতে উত্তরণ ঘটে যায়। পাপুর সঙ্গে তাকে গুলিয়ে ফেলবার কোনো উপায়ই আর থাকে না। একজন জিন্স টি শার্ট, অন্যজন শাড়ি। একজন লম্বা স্কার্ট, অন্যজন শাড়ি। একজন কাফতান, অন্যজন শাড়ি। শাড়ি এবং শাড়ি এবং শাড়ি। প্রথম প্রথম কাঠিতে জড়ানো কাপড়ের মতো দেখাতো শাড়ি পরিহিত চুনিকে, কিন্তু বেশ কয়েক বছর শ্রীলা সুরজিতের সংসারে তার কালো রঙে চাকচিক্য এসেছে, চুলে উজ্জ্বল্য। এখন শাড়ির আড়ালে হঠাৎই যেন তার শরীর ভরে উঠতে থাকে। পরিচ্ছন্ন পাট পাট করে ধোপদুরস্থ রং মেলানো শাড়ি ব্লাউজ পরে চুনি যখন ঘরে ফেরে, দোকানের শোকেসের কালো মডেল পুতুলের কথা মনে পড়ে যায় শ্রীলার। কিন্তু খুব শিগগিরই শ্রীলা অস্বস্তির সঙ্গে আবিষ্কার করে চুনি শুধু তার চোখেই নয়, পাড়ার রিক্সাওয়ালা, বহুতলের কেয়ারটেকার, দারোয়ান, চায়ের দোকানের ছেলে, পাড়ার কিছু অকাল কুষ্মাণ্ড, এদের চোখেও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। চুনির বিকেলের ছুটির সময় ক্রমশই বাড়ছে। অন্যান্য বাইরের কাজ যেমন দুধ আনা, বাজার করা, মিষ্টির দোকান ইত্যাদিতেও সে অনেক বেশি সময় নিচ্ছে, এবং সময় টময় নিয়ে যখন বাড়ি ফিরছে তখন সারা শরীরে বেশ একটা হিল্লোল নিয়ে ফিরছে। চোখে মুখে যেন খুশি আর ধরে রাখতে পারছে না। একদিন পিন্টু এসে বলল, মা, চুনিটা কি ওস্তাদ হয়েছে জানো? রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটা কুলিগাবাড়ি লোকের সঙ্গে যাচ্ছে, তাই আর কি দিচ্ছিল। আমি দেখেও ফেলেছি, শুনেও ফেলেছি। শ্রীলা গৃহ সমস্যার কথা সুরজিৎকে বলে না। এটা বলল, দিনকাল ভালো না, এভাবে চললে বিপদে পড়তে কতক্ষণ। সুরজিৎ গম্ভীর মুখে বলল, আরও আদর করে শাড়ি পরাও। কেন, কত দুঃখে শাড়ি ধরিয়েছি জানো না নাকি? শ্রীলা রাগ করে বলে। সুরজিৎ হেসে বলল, যে কারণেই পরিয়ে থাকো, তোমার হাত থেকে তাস এখন বেরিয়ে গেছে, এবার ট্রাম্প হবার জন্য প্রস্তুত থাকো। সত্যি চুনিকে সামলানো এবার দায় হয়ে উঠল। যখন তখন খিল খিল খিল। চুনি কাজ করছে না তো ঘরে নদী বইছে, এত ঢেউ। চুরির রিনি রিনি, বাহারি টিপের রংচং, চুটির ফটাস ফটাস, মাথায় টপনট, ক্লিপ দিয়ে দুপাশ থেকে চুল তুলে মাথার পেছন দিকে আটকানো, বাকি চুল ছাড়া পিছনে। চুনি কিছুই শিখতে বাকি রাখেনি। লাল শাড়ি পরে এইভাবে ঢেউ কাটতে কাটতে চুনি সুরজিৎকে, পিন্টুকে জলখাবার দেয়। শ্রীলা চোখ করকর করে, নানা ছুতোয় ধমকায় সে মেয়েটাকে। পিন্টু বলে, কিরে চুনি, আজ যে দেখছি টিকায়াম আগুনম। চুনি দারুণ চালাক, ঠিক ধরতে পারে। বলে, বাজে বকো না দাদা, যতই অং বং চং বলো, ফিল্মের আসল হিরোইনরা রেখা, শ্রীদেবী, এরা সব কুচকুচে কালো। সুরজিৎ বলে, তাই নাকি রে? শ্রীলা প্রসঙ্গ থামাতে এক ধমক দেয়, তুমি চুপ করো তো। এই চুনি, চুপচাপ কাজ কর, যত সব বাজে কথা। চুনি দাঁত বার করে বলল, আমি সত্যিই জানি মা, সব্বাই তো আর পাপু দিদির মতন গড়ে গড়ে নয়। তুই থামবি? শ্রীলা আবার বলল।
পাপু শেষ লুচিটা কোনো মতে মুখে পুরে উঠে গেল। চুনিকে সোজাসুজি ধমকানোটা আর এড়ানো যাচ্ছে না। হেমন্তের সন্ধে, রবিবার, স্ত্রীলা ছাড়া কেউ বাড়ি নেই। চুনি আড্ডা সেরে বাড়ি ফিরল। স্ত্রীলা গম্ভীর মুখে বলল, চুনি শোন, চটিটা ছেড়ে এসে এই ঘরে শোন। চুনি আঁচলে মুখ মুছতে মুছতে এসে দাঁড়ালো। যত রাজ্যের ছেলের সঙ্গে অত বাজে বকবক করিস কেন রে? সিঁড়ির মোড়ে দাঁড়িয়ে লিফটম্যান জালাল, নিচে দারোয়ান বাহাদুর, রাস্তায় হরেক রকমের ছোকরা, তাদের সঙ্গে তোর অত কলকলানি কিসের? বিপদে পড়তে চাস নাকি? চুনি আঙুলে শাড়ির আঁচল জড়াতে জড়াতে বলল, দিদিও তো করে, দিদিও তো অত ছেলে বন্ধু, তারা বাড়িতে এসে যখন তখন গল্প করে, দিদিও তো হেসে হেসেই আর কি দেয়, তখন তো কিছু বলো না? তাছাড়া আমি তো শুধু রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটু গল্প করি, দিদি যে সিনেমায় যায়, পিকনিকে যায়, সেগুলো বুঝি কিছু না? হাসবে না কাঁদবে স্ত্রীলা ভেবে পায় না। বলল, ওরা তো সব দিদির কলেজের ক্লাসের বন্ধু, মেয়ে বন্ধুদের সঙ্গে ওদের কোনো তফাতই নেই। তোর কি তাই? তুই যেটা করিস সেটা ভালো দেখায় না তো বটেই, তুই কিন্তু একদিন মহা বিপদে পড়বি। কি বিপদ, কেন বিপদ, কিছু কিছু বোঝার বয়স তোর হয়েছে চুনি। চুনি গোয়ারের মতো বলল, সবাই মোটেই দিদির কলেজের বন্ধু নয়। দিদি তো একজন লম্বা গোঁপওয়ালা দাড়িওয়ালা ছেলের সঙ্গে একা একাও ঘোরে, সিনেমা যায়, স্টেশনে একদিন ট্রেন থেকে নামলো। তুই কোত্থেকে জানলি? আমি জানি। স্ত্রীলা স্তম্ভিত। সেদিন সুরজিৎ ফিরলে তাকে সব খুলে বলে স্ত্রীলা দৃঢ় কণ্ঠে দাবি জানালো, মেয়ের বিয়ে দিতে হবে। সুরজিৎ বলল, খেপেছ? সবে সেকেন্ড ইয়ারে পড়ছে, পার্ট 1 এসে গেল, এখনই বিয়ে? তুমি না বলতে মেয়ে তোমার ছেলের সমান, পড়বে যতদূর ইচ্ছে, ডক্টরেট করবে, চাকরি করবে। সে ভাগ্য আর আমার মেয়ের ভাগ্য, কপালে যদি না থাকে আমি কি করব বলো? আমার দিক থেকে তো চেষ্টার ত্রুটি ছিল না। সুরজিৎ বলল, তুমি এখনই অত হতাশ অদৃষ্টবাদী হয়ে পড়ছো কেন? সে ছেলেটি কে, কার সঙ্গে মিশছে, ব্যাপারটা আদৌ সত্যি কিনা এসব জানো, জানতে চাও? চুনি কি বলল না কি বলল তুমি অমনি বিশ্বাস করে বসলে। আর তাছাড়া সত্যিই যদি সিরিয়াস কিছু হয়, মেয়েকে টেনে এনে বিয়ে দিতে পারবে না? সেটা উচিত হবে? তুমি কোন কালে আছো বলো তো? স্ত্রীলা গম্ভীরভাবে বলল, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি মা, আমাকে সব সময় আগামীকালে থাকলে চলে না। তুমি যত সহজে জানো, জানতে চাই বললে, আমি তা পারবো না। উপদেশটা ফিরিয়ে দিচ্ছি, এটা আমার চ্যালেঞ্জ। বাবারা সব সময় কথাবার্তায় সুপারফাস্ট, কাজে কর্মে মান্ধাতার যুগে। আমি অন্তত এই বিষয়টা চলতে দিতে রাজি নই। সুরজিৎ বলল, ঠিক আছে, চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম। সুরজিৎ চ্যালেঞ্জ নেবার দিন সাতেকের মাথায় স্ত্রীলা জানল কোপ দাড়িওয়ালা লম্বা একটি বন্ধু সত্যিই পাপুর রয়েছে। ছেলেটি হোস্টেলে থাকে, এমই করছে। ইউনিভার্সিটির চত্বরেই আলাপ, পাপুর গ্রুপের সঙ্গে ওর ভালোই চেনা। তবে হ্যাঁ, পাপু দু একদিন ওর সঙ্গে কয়েকটা খুব ভালো ভালো বিদেশি ছবি দেখতে স্প্ল্যান্ডেড পাড়ায় গিয়েছিল। বালিগঞ্জ স্টেশনে একবার ওরা কয়েকজন বন্ধুকে ট্রেনে তুলে দিচ্ছিল, নিজেরা কোথাও যায়নি। পাপু জানতে চেয়েছে কোথা থেকে সুরজিৎ এত কথা জানতে পারল। সে তো লুকিয়ে কিছু করেনি। অন্যান্য বন্ধুর মতোই জয়ও একদিন এ বাড়িতে আসতোই। ইনফ্যাক্ট জয় পরের রবিবার নিজেই আসতে চেয়েছে। ছেলেটি জয়দীপ যেদিন বাড়িতে এলো, সুরজিৎ, স্ত্রীলা তো বটেই, পিন্টু শুদ্ধ মুগ্ধ হয়ে গেল। সোজা স্বাস্থ্যবান চেহারা, দাড়ি গোঁফে দারুণ ইন্টেলেকচুয়াল দেখায়।
অথচ কোনো কৃত্রিমতা বা কোনো দম্ভ নেই। ইঞ্জিনিয়ার হলে কি হবে, কবিতা এবং ফিল্ম সম্পর্কে দারুণ আগ্রহ। শুধু পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কে কথা বলেই সে পিন্টুকে কাত করে দিল। খাবার সময় খুব সহজভাবে জয় জানালো সে শিগগিরই MIT-তে ডক্টরেট করতে চলে যাবে। বাবা মার ইচ্ছে বিয়ে করে যায়, বউকে শিগগিরই নিয়ে যেতে পারবে। পাপুর সঙ্গে বিয়ে হলে সে খুব আনন্দিত হবে। শ্রীলা, সুরজিৎ উভয়ই অবাক। এত তাড়াতাড়ি এভাবে যে এমন প্রস্তাব কেউ করে ফেলতে পারে তারা ভাবতেই পারেনি। পাপুটারও মুখ লাল হয়ে গেছে, সে বোধহয় এত সব ভাবেনি। সুরজিৎ বলল, সে কি তোমার বাড়ি, বাবা মা? জয় হাসল, বলল, বাবার বর্ধমানে নার্সিংহোম আছে, ডাক্তার, মাও সেসব সামলান। ওরা নিশ্চয়ই শিগগিরই একদিন এসে দেখা করবেন। তবে বিয়ের ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। পাপুর পার্ট 1-এর পরই বিয়েটা হতে পারে। ডিসেম্বর নাগাদ আমি চলে যাব। পাপু পার্ট 2টা দিক, তারপর আমি এসে নিয়ে যাব। পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ওখানেই করবে। অসুবিধে কি, স্টুডেন্টস ভিসায় বরঞ্চ এটাই যাবার সুবিধে। আমি আমার বায়োডাটা কাল পরশুর মধ্যেই দিয়ে যাব। জুলাই মাসের এক আশ্চর্য সুন্দর বৃষ্টি ধোয়া অকাল বসন্তের হাওয়া বাওয়া দিনে মাত্র 19 বছর বয়সে পাপুর বিয়ে হয়ে গেল। এবং জুলাই মাসেরই এক উপর ঝুরস্ত বাদল দিনে চুনি এসে স্ত্রীলাকে জানালো সে কাজ ছেড়ে দিচ্ছে, কারণ সে বিয়ে করছে। বর রাজমিস্ত্রি, সনাতন মিস্ত্রির নাম এদিকে কে না জানে। ঢালাই বাবদই হাজার হাজার টাকা কামায়, তাকে আর চাকরি করতে দেবে না বর। বারুইপুরে শ্বশুরবাড়ি গিয়ে থাকতে হবে, কোনো ঝঞ্ঝাট ঝামেলা নেই, খালি এক শাশুড়ি। শ্রীলা অবাক হয়ে বলল, কবে হবে বিয়ে, কোথায়? চুনি সলজ্জে জানালো, বিয়ে হয়ে গেছে গত পরশু, কালীঘাটে। চুলের ভেতরে সিঁদুর সে লুকিয়ে রেখেছিল। শ্রীলা বলল, আগে বললেই পারতিস, তোর বাবা মা নেই, আমরাই দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে পারতুম, একটু খোঁজ খবর নিতে পারতুম। চুনি সলজ্জ নত মুখে নখ খুঁড়তে খুঁড়তে জানালো, তারও দিদির মতোই হুট বলতেই বিয়ে হয়ে গেল। শ্রীলা মনে মনে খুব খানিকটা হাসল। কে জানে দিদির সঙ্গে প্রতিযোগিতা করতে এই বিয়েটা ও হুট করে ফেলল কি না। কিছুই অসম্ভব নয়। সে পাপুর উপহারের শাড়ি থেকে বেছে বেছে একটা রংচঙে ভালো সিল্কের শাড়ি চুনিকে দিল। নিজের একটা হালকা রূপোর সেট ছিল, সেটাও দিয়ে দিল। বলল, এতদিন চাকরি করে যা পয়সা জমালি সব পোস্ট অফিসে তোলা আছে, এই নে পাস বই। 7 বছরে 11,000-এর মতন জমেছে। সাবধানে রাখিস চুনি, এই এখন তোর সর্বস্ব। চুনি স্ত্রীলাকে প্রণাম করে ছলছল চোখে বাড়ি ছাড়ল। বাবার সঙ্গে দাদার সঙ্গে দেখা হলো না মা, পরে এসে নিশ্চয়ই দেখা করে যাব। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর শেষ হয়ে গেল। প্রত্যেক মাসে প্রত্যেকবার যখন পাপু আসে, স্ত্রীলা অবাক হয়ে দেখে সে প্রতিদিন আরও সুন্দর, আরও শ্রীময়ী হয়ে উঠেছে। বরাবরের গোলগাল ভাবটার ভেতর থেকে কে যেন বাটালি দিয়ে কেটে বার করে আনছে ধারালো চেহারা। গোয়ার জেদি রাগী ভাবটা কোমল ঝলমলে লাবণ্যে কবে মিলিয়ে গেল। সে যে আপাদমস্তক জয়দীপ নামে মানুষটার বিস্ময় দিয়ে মোড়া এখন বুঝতে পারছে না। একটা অপরিমিত আনন্দের ভাণ্ডার তার সামনে কেমন করে খুলে গেল, এ বিস্ময় কেমন করে তার নিজের ভিতরেই লুকিয়েছিল, এ কথা স্ত্রীলা সুরজিৎ বুঝতে পারে। নিজেদের মধ্যে সুখের হাসি হাসে। যা হয়েছে ভালোই হয়েছে। ডিসেম্বরে জয়দীপ চলে গেল। এপ্রিলে ফাইনাল পরীক্ষা দিয়ে পাপুও যাবে। এই কটা মাস প্রধানত মায়ের কাছেই থাকছে সে। একদিন
নিজের পুরনো আলমারি গোছাতে গোছাতে পাপু একটা প্যাকেট হাতে নিয়ে বলল, মা, একদম নতুন একটা চুড়িদার সালোয়ার রয়েছে, দেখো কি সুন্দর পাউডার ব্লু রঙটা। শ্রীলা মুখ ডুবিয়ে ডাঁই জামায় বোতাম বসাচ্ছিল। মুখ না তুলেই বলল, যা, হঠাৎ তোর বিয়ে ঠিক হয়ে গেল? এখনও কত রকম নতুন নতুন ড্রেস পরে রয়েছে, দেখ, স্কার্ট টার্ট নিয়ে যা না, বিদেশে পড়তে পারবি। নতুন নতুন জিনিসগুলো নষ্ট হবে, খুব গায়ে লাগে রে। পাপু বলল, না মা, এটা একদম নতুন, কি সুন্দর চওড়া সাদা সাইজ। শ্রীলা এইবার ফিরে দেখল, চিনতে পারল 3-4 বছর আগের পুজোয় কিনে দেওয়া সেই চায়না সিল্কের পোশাক, যা পাপু কোনোদিনও স্পর্শ করেনি। কেন পরেনি সেটাও বেমালুম ভুলে গেছে। সে হেসে বলল, পর না পাপু, আজই পর। পরব? চুল দুলিয়ে পাপু বলল, আজ বিকালে একটু লাইব্রেরি যাব মা, তখন পরব। হ্যাঁ। সন্ধে প্রায় হয়ে গেছে। এসব পাড়ায় শাঁখ বাজে না, কিন্তু ধূপ জ্বলে। শ্রীলা ঘরে ঘরে চন্দন ধূপ জ্বালিয়ে দেয়। ধূপের অনুষঙ্গে শাঁখের আওয়াজও কেমন মনে এসে যায়। মনের মধ্যে বসে স্বর্গত পূর্ব নারীরা শাঁখ বাজান। অমঙ্গল অশুভ দূর হয়ে যাক, এই প্রার্থনা বুকে নিয়ে মধ্য কলকাতায় ভীরু কিশোরী সন্ধ্যের শাঁখ। সেই সময় চারপাশ ঘিরে বাবা মা ঠাকুমা দাদা দিদিরা থাকা সত্ত্বেও সন্ধ্যের মুখটাতে পৃথিবীটাকে কেমন একটা নাম না জানা অপরিচিত রহস্যের জায়গা, দুঃখের জায়গা বলে মনে হতো। সেই বিষাদের অনুষঙ্গ ধূপের গন্ধের সঙ্গে সঙ্গে মনে আসে। এই সময়কার নির্জনতাটুকু শ্রীলা খুব রোম্যান্টিকভাবেই উপভোগ করে। বেল বাজল, ছেলে গেছে দীঘা। সুরজিৎ আজ অফিস ফেরত পাইকপাড়ায় যাবে। তার বৃদ্ধ জ্যাঠামশাই খুব অসুস্থ, আসতে দেরি হওয়ার কথা। তবে নিশ্চয়ই পাপুই। দরজার ফুটোয় চোখ লাগিয়ে কিন্তু সে পাপুকে দেখতে পেল না। আধা অন্ধকারে ল্যান্ডিংটাতে পুটলি হাতে করে যেন চুনি দাঁড়িয়ে আছে। দরজা খুলে দিয়ে শ্রীলা থমকে দাঁড়ালো। চুনি তো! কী রে চুনি? চুনি হঠাৎ ল্যান্ডিংটার ওপরেই বসে পড়ল। হাউমাউ করে কেঁদে উঠে বলল, মা, আমায় তোমার কাছে আবার কাজ করতে দাও মা, মা, তোমার কাছে আমায় ঠাঁই দাও মা। আলোটা জ্বেলে দিল শ্রীলা। পেছনে পাপু এসে দাঁড়িয়েছে। হালকা নীল চুড়িদারে দেখছে চুনিকে। চুনির সেই কালীঘাটের কালির মতো চকচকে কালো কোথায় গেল? আপাদ মস্তক খসখস করছে। এই কমাসে সে এমন হাড় জিরজিরেই বা হলো কি করে? পরনের শাড়ি ব্লাউজ দুটোই চিট ময়লা। চুলে জট, যেন হাওড়া শিয়ালদার সারাদিন ধরে বেগুন ঢ্যাঁড়স বেচা শহরতলির ফেরিওয়ালি, কিংবা সোজাসুজি ভিখারিনী। কোলে একটা পেট ফুলো ন্যাংটা পুংটো বাচ্চা ধরিয়ে দিলেই মানাতো। শ্রীলা বলল, কাজ করবি তো বেশ কথা, তা কাঁদছিস কেন? সনাতনের কি খবর? অমিনসের নাম করো না মা। এই কমাসে চুনির মুখের ভাষারও অনেক অবনতি ঘটেছে। ঠক জোচ্চোর, আমার জমানো টাকাগুলো তুইয়ে বুইয়ে নিয়ে নিয়েছে সাউরিতে আর ওতে। কি মার মেরেছে মাগো, মেরে মেরে আমায় উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছে। এই দেখো। ছেঁড়া ব্লাউজের ভিতর থেকে কালশিটের দাগ দেখায় চুনি। বলে, তারপর পরশুদিন কোত্থেকে ছেলে পেলে শুদ্ধ একটা বউকে নিয়ে এসে বললে, এই আমার আসল বউ, তুই দূর হয়ে যা। চুনি আবার হাউমাউ করে উঠল। শ্রীলা এক মুহূর্ত স্তব্ধ হয়ে বলল, কাঁদিসনি চুনি, ওরা ওই রকমই হয়। তুই তো আমাদের কথা শুনিসনি। ঘরে আয়, কাপড় দিচ্ছি, সাবান দিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নে। সে আবার এসে গোলমাল করবে না তো?
ইস, গোলমাল করলেই হলো। নিজেই তো বলল কালীঘাটের বিয়ে আবার বিয়ে। এই বাড়িতে তোমার কাছে থাকতে পেলে আমি আর কোথাও কখনো যাব না মা। শ্রীলার এত দুঃখেও হাসি পেল। তার শাশুড়ি একবার বলেছিলেন, পেটের খিদে মিটে গেলে গায়ে গতরে একটু শ্বাস জল লাগলেই এদের অন্য খিদে চাগার দিয়ে উঠবেই। তখন মিষ্টি কথাই বলো আর টাকাই দাও, কিছু দিয়েই বশ মানাতে পারবে না। চুনি পুঁটলি খুলে বলল, তোমার দেওয়া সিল্কের শাড়িখানা খালি আনতে পেরেছি মা, গয়নাগুলো শুদ্ধ গা থেকে খুবলে খুবলে নিয়েছে। ঠিক আছে, তুই এই কাপড়খানা পর। শ্রীলা নিজের ঘরে গিয়ে আলনা থেকে তার ঘরে পরার একখানা শাড়ি আর ব্লাউজ তক্ষুনি এনে দিল। যা, বাথরুমে যা চুনি, এরকম নোংরা হয়ে থাকিস নি, দেখতে পাচ্ছি না। চুনি বাথরুমে ঢুকে গেল। শ্রীলা হালকা মনে পাপুর ঘরে ঢুকল। ভালোই হলো বুঝলি পাপু, এতদিন ধরে লোক খালি আসছে আর যাচ্ছে, একটাও ভালো না। থমকে গেল শ্রীলা। পাপু বিছানার উপর উপুর হয়ে শুয়ে, নীল চুড়িদার পরনে, তার পিঠের দুটো তিনকোনা হাড় জামার মধ্যে দিয়ে উঠছে আর নামছে। ঝুঁটি বাঁধা চুল পিঠ থেকে কাঁধের উপর জাপানি পাকার মতো ছড়িয়ে গেছে। ছবিটা কেমন পরিচিত লাগলো শ্রীলার। সে ঝুঁকে পড়ে পাপুর পিঠে হাত রাখল। হঠাৎ কি হলো? সে নরম গলায় বলল, পাপু, জয়ের জন্য মন কেমন করছে? আর কমাস পরেই তো দেখা হবে, কাঁদছিস কেন? পাপু তেমনই উপুর হয়ে ভাঙা ভাঙা বোঝা গলায় বলল, মা, চুনির কি কষ্ট মা, কেন এমন হয়, কেন এমন হবে? শ্রীলা ঝুঁকেছিল, সোজা হয়ে গেল। খাটের মাথার দিকে শুভ্র দেওয়াল, সেখানে কি কোনো লিখন? অনন্ত কারণেই কোনো আশিস দৃষ্টি? নিদাগ দেওয়ালের সেই অলক্ষ্য চাহনির দিকে শ্রীলা তাকিয়ে রইল পরম আনন্দে, বিষাদে, কৃতজ্ঞতায়। পাপু কাঁদছে, নিজের জন্যে নয়, চুনির জন্যে। আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে। অনেক ধন্যবাদ।